নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় সম্মানিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বাংলাদেশ ইতিহাসের এক মোড় ঘোরানো সার্কেলে মোড়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে যে কোনো একদিকে যেতে পারে। মোড়ের ভিতরে চতুর্দিকে রাস্তা, দেশকে এই চতুর্মুখে নিয়ে আসছে মানুষ, এবং এখানে আনার জন্যে অনেকে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। আমি তাদের অবদানকে স্বীকার করি, কিন্তু এই জায়গায় নিয়ে আসলো কেন? তাদের উদ্দেশ্য একটি নতুন বাংলাদেশ, তাদের উদ্দেশ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ, তাদের উদ্দেশ্য সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বাংলাদেশ। সুতরাং আজকে আন্দোলনে যেমনিভাবে এই দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্বৈরাচারকে শুধু পতনেই ঘটায়নি, বরং বাংলাদেশ থেকে স্বৈরাচারকে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার জন্যে বাধ্য করেছে। এই কথা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা কোনো জালেমকে দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করে না, থাকতেও দেয় না। এবং যারা আজকে দায়িত্বে আছেন, কেয়ারটেকার সরকার, নিঃসন্দেহে আপনারা এই দেশের মানুষের সরকার। আপনাদের প্রতি এদেশের মানুষ সমর্থন অব্যাহত রেখেছে, আমরাও আপনাদের প্রতি সমর্থন করি। এই সময়ের ভিতরে আমরা জানি অনেক কাজ করা আপনাদের জন্য সম্ভব নয়, এবং যে ময়লার স্তূপ বিগত শাসকরা এখানে জমিয়ে রেখেছে, সেই স্তূপ পরিপূর্ণভাবে পরিষ্কার করো স্বল্প সময়ে সম্ভব নয়। কিন্তু কতিপয় জিনিসকে আপনাদের অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। প্রথম, বিগত শাসনের দুর্নীতিবাজ অদক্ষ ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে, আপনাদের অগ্রাধিকার হচ্ছে তাদেরকে প্রশাসন থেকে যে যেখানে আছে সেখান থেকে অপসারণ করা। যেহেতু 1, 2, 3 এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছে, আর যারা ভালো মানুষ ছিল তাদেরকে প্রমোশন দেয়নি, সেজন্য এখন আপনারা ওগুলো ছেড়ে দিয়ে নিয়ম বহির্ভূতভাবে যারা বঞ্চিত তাদেরকে এগিয়ে নিয়ে মূল জায়গায় বসাতে হবে। 2-1 জন কুলাঙ্গার প্রশাসনের নাকি এই কথা বলে, মাননীয় প্রধান উপদেষ্টা আমরা শুনেছি আপনার কানে কানে বলে যে যারা সিনিয়র সচিব ছিল তাদেরকে 4টা প্রমোশন দিয়ে এডিশনাল সেক্রেটারি করেছি। এই সিনিয়র সহকারী সচিবেরা কি সচিব হতে পারবে? দেশ চালাবে কি করে? এটা বিভ্রান্তিমূলক, প্রতারণামূলক বক্তব্য। যিনি এই কথা বলছেন তিনি তাদেরই ক্লাসমেট। নর্মাল প্রফেশন হলে তিনি ওনার মতোই সচিব হইয়া সিনিয়র সচিব হয়ে যেতেন। এরকম শয়তানি কুমন্ত্রণা, ওয়াসওয়াসা এইগুলো শোনা যাবে না। যারা স্বৈরাচারের দোষর তাদেরকে অবিলম্বে সরান। 2 নম্বর কথা, শিক্ষা ব্যবস্থায় যে পৌত্তলিকতা, ভারতীয় কালচার, অ্যান্টি ইসলামিক সিলেবাস, বাংলাদেশের সবচেয়ে ভালো দল, সৎ দল, এটাকে আমরা বলি না মানুষে বলে? আমরা প্রমাণিত দুর্নীতিমুক্ত, আর বাকিদেরকে প্রমাণিত দুর্নীতি করা অথবা প্রমাণ করতে হবে দুর্নীতি করি না,
কিন্তু জামাত ইসলামী কি প্রমাণিত, সেই জামাত ইসলামীর বিরুদ্ধে সিলেবাসে মিথ্যাচার করে যেটি হয়েছে এটা অবিলম্বে মুছে ফেলতে হবে। এই কথা যেন বাচ্চারা, ছেলেরা, ছাত্ররা আর একবার না পড়ে। 3 নম্বর, দেশের অর্থনীতি ফোকলা খাই ফেলছে, ব্যাংকগুলো শেষ, ব্যাখ্যা দিতে চাই না। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ব্যাংক এশিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাংক ছিল। কোন এক ব্যক্তি নাম জানেন? এই ব্যাংকের 1 লক্ষ কোটি টাকা সরাই ফেলছে। আমরা অবিলম্বে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা করা এবং যারা সে সময় ডিরেক্টর ছিল তাদের সকলকে মামলার আওতায় আনার জন্য অবিলম্বে কার্যকরের জন্য দাবি জানাই। টাকা আমার, ক্ষতি আমার, সুতরাং আপনারা করুন। এটা দাবি না করলে না করাই ব্যবস্থা গ্রহণ করুন, আন্দোলন হবে। এই জন্য ব্যাংক সংশোধন করেন। ব্যাংকে যাদের কাছ থেকে এটা নিয়ে নিছে তাদের কাছে আবার মেহরবানি করে ফেরত দেন। এটি আমাদের সন্তান, আমরা ইসলামী ব্যাংকে জবাই করব না। এটি আবার এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি কেয়ারটেকার সরকার, আমাদের সরকার, তারা এতগুলো চাপ সহ্য করতে পারবে না, সময়ও নেই। এই কয়েকটা মৌলিক কথা, একটা হচ্ছে সিলেবাস, একটি হচ্ছে ব্যাংক অর্থনীতি। শেষ কথা, আমাদের আমির বলেছেন খুবই যথার্থভাবে, উনি বলেছেন যে 2টা রোড ম্যাপ দিয়ে দেন। অনিশ্চয়তার মাঝে বেশি সময় কাটালে অনেক সময় ব্যালেন্স থাকে না। একটা হচ্ছে সংস্কারের রোড ম্যাপ, সব সংস্কার লাগবে না। আমরা বলছি ইলেকশন কমিশন সংস্কার করেন, কি কি করতে হবে আমাদের হোমওয়ার্ক আছে, আমাদের সাথে তারা বসবে, আশা করি বসলে আমরা এটা বলবো। আমরা বলেছি ব্যালেন্স অফ পাওয়ার করেন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভিতরে, তাইলে স্বৈরাচার একেবারে ওইভাবেই গেড়ে পড়বে না। আমরা বলেছি প্রাইম মিনিস্টার মেন এক্সিকিউটিভ যিনি হবেন তিনি 2বারের চেয়ে কনজিকিউটিভ পাওয়ারে একসাথে থাকবে না, ম্যাক্সিমাম 10 ইয়ার্স। আমরা বলেছি প্রতিনিধিত্বমূলক পার্সেন্টেজ ওয়াইজ ইলেকশন হবে সারা দেশে। যে যত পার্সেন্ট ভোট পায় পার্লামেন্টে হিসাব করে যে পরিমাণ সিট, তারপরে সে ওই সিটে ওই পরিমাণ সিট পাবে। তাহলে এলাকায় আর কেন্দ্র দখল হবে না, কারণ কেন্দ্র দখল করলে তো উনি কিছু হবেন না, সেন্ট্রাল ইলেকশন, তাহলে ইলেকশন ফেয়ার হতে পারবে। এই কয়েকটি মৌলিক কথা, এতে প্রায় জাতীয় কনসেনসাস আছে। বিএনপিও বলেছে, অনেক দলও বলেছে, একটা আমরা বাড়তি বলেছি পার্সেন্টেজ ওয়াইজ ভোট। জামাত তার আগের স্ট্যান্ডে আছে যে প্রয়োজনীয় সময় জামাত এই সরকারকে দিতে চায়, কিন্তু আমরা চাই সরকার একটা রোড ম্যাপ দেখ সংস্কারের কতদিন লাগবে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার যখন হয়ে যাবে, সকলে একমত হয়ে যাবে, তারপরে ধাপে ইলেকশন। আমরা এটা এগ্রি করি, আমরা এটার সাথে একমত। তবে আমরা মনে করি সংস্কারটা যত স্বল্প সময় করা যায় ততই উত্তম, কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান কাজই হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। ইটস এ ব্রিজ, এটা একটা ব্রিজ। বিদায়ী সরকার, নিউ সরকার, এর মাঝখানে যে একটা ব্রিজ, দিস ইজ কেয়ারটেকার সরকার। ঠিক আছে? আজকে আমি যদি আপনাদের উপরে কোনো অন্যায় কিছু বলে থাকি আমি দুঃখিত, আমার জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি এবং অন্যান্য মহানগরীর নেতৃবৃন্দ, একান্ত প্রিয় ছাত্র আন্দোলনের সাবেক অগ্রসেনানী, আমাদের ছাত্র আন্দোলনের সাবেক নাবিক যারা, সেই সব প্রিয় ভাই সব, জামাত ইসলামী যে আদর্শ গ্রহণ করেছে সেটি কি? ইসলাম, কালজয়ী আদর্শ, বিশ্বজনীন আদর্শ, মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি, সর্বকালের সর্বযুগের সকল মানুষের অনাগত ভবিষ্যতের সকল সমস্যার সমাধান সম্বলিত ভারসাম্যপূর্ণ, ইনসাফপূর্ণ, ডায়নামিক, প্রগতিশীল এবং মানুষের মুক্তির একমাত্র গ্যারান্টি আল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা আমাদের মহান প্রভু আল্লাহ নির্ধারণ করেছে। এই ইসলাম এটা একটা শাশ্বত জীবন বিধান, এটা একটা কালজয়ী জীবন বিধান। এমনভাবে সাজানো হয়েছে যে পৃথিবীর যে সময়ে যে সমস্যায় আসুক না কেন, সেই সমস্যার সমাধান দেওয়ার মতো পর্যাপ্ত উপাদান, পর্যাপ্ত ব্যবস্থা ইসলামের মধ্যে আছে। বাংলার মাটিতে এখন ইসলাম অনিবার্য বাস্তবতা। ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামগ্রিক কোনো কিছুই ইসলাম বাদ দিয়ে এখানে চলবে না। এখানে আজান থাকবে, এখানে মসজিদ থাকবে, এখানে মাদ্রাসা থাকবে, এখানে টুপি থাকবে, এখানে দাড়ি থাকবে, এখানে কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন বদলাবার জন্য, কোরআনের বিপরীতে গিয়ে রাজনীতি করে সিংহভাগ মুসলমানের এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে কথা বলে অন্য রাজনীতির বাহবা পাবেন, এই দিন বাংলাদেশে গত হয়ে গেছে, এই দিন পাস্ট। এখানে রাজনীতি করলে সবার আগে আল্লাহর অস্তিত্বকে মানতে হবে। তাওহীদকে স্বীকার না করে, তাওহীদকে অস্বীকার করেন, রাসালাতকে অস্বীকার করেন, আল্লাহর দেয়া জীবন বিধানকে অস্বীকার করেন, আপনি এখানে রাজনীতি করবেন আর আপনি বাহবা পাবেন, আপনি ভোট পাবেন, আপনি নেতা হবেন, এটা কল্পনার সাগরে আপনি বাসতে থাকেন। বাংলার রাজনীতিতে এটা আর চলবেন না। এখানে সবার আগে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, দ্বীনকে মানতে হবে, ইসলামকে মানতে হবে। এখন ইনসাফ কায়েমের মাধ্যমে, ন্যায় কায়েমের মাধ্যমে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে যৌক্তিক পর্যায়ে নিতে হবে। সেটা যদি করতে হয়, আমরা প্রেজেন্ট গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বিভিন্ন কমিশনের দায়িত্ব পেয়েছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সচিবের দায়িত্ব পালন করেন, তাদেরকে বিনীত আরও জানাবো, আপনারা একটু কোরআন স্টাডি করেন, আপনারা একটু রাসূলের সুন্নাহ স্টাডি করেন, আপনারা একটু ইসলাম স্টাডি করেন। সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ, বিশ্বাস, ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতির বাইরে গিয়ে ইচ্ছা মতো যদি শিক্ষা ব্যবস্থাটা চাপায় দেন, মানুষ সেটা মানবেন না। আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি নৈতিকতার স্ট্যান্ডার্ড, চরিত্রের স্ট্যান্ডার্ড ছাত্র সমাজের সামনে তুলে ধরতে হবে। তাইলেই তো বৈষম্য বিরোধী আন্দোলন সফল হবে। ছোট ছোট রাজনৈতিক দল যেগুলো আছে, তাদের নেতাও যাতে পার্লামেন্টে যেতে পারে। গুটি কয়েক রাজনৈতিক দলের নেতারা পার্লামেন্টে যাবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন। আমার ওই ছোট দলের রাজনৈতিক নেতা, সে কি অপরাধ করেছে, সে কেন পার্লামেন্টে যেতে পারবে না? কেন সে যাই ওখানে বক্তৃতা দিতে পারবে না? রাজনীতিতেও বৈষম্য মুক্ত করতে হবে। ছোট ছোট ইসলামী দল এবং সাধারণ দলগুলোকে, তাদের নেতাগুলোকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে রাজনৈতিক দল যারা আছেন, আমি অনুরোধ করব, জামাত ইসলামীকে বা ইসলামকে ভাবাবেগ দিয়ে দেখবেন না। কল্পনার অতীত একটা বাংলাদেশ কায়েম হবে যদি প্রত্যেকটা রাজনৈতিক দল একটু যদি ইসলামটা স্টাডি করে। ইসলাম আপনি করেন অন্য দল, আপনি দেখান যে আপনি একটু বেস্ট। আসলে আমরা মুসলমান, যেহেতু আমরা ইসলাম নিয়ে পরস্পর প্রতিযোগিতা করি,
আপনি একটা বেস্ট কিছু দেন ইসলামের ভিত্তিতে। আমি যদি ভালোটা দিতে না পারি আমি পিছিয়ে পড়বো, আর আমি ভালোটা দিতে পারলে, আমরা ভালোটা দিতে পারলে আমরা এগিয়ে যাব। তাহলে আমাদের কি হবে? দুনিয়া আখেরাত দুইটা জায়গায় ঠিক থাকবে। এই বিপ্লব সফল করার জন্য স্লোগানে কিন্তু বিপ্লব সফল হবে না, স্লোগানে কিন্তু মুক্তিও আসবে না। বিপ্লব যদি সফল করতে হয় তাহলে প্রথমত আমরা যে আদর্শের বিপ্লব চাই সেই আদর্শের আলোকে আমাদের আত্মগঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে। আমিও এই ইসলামের একজন মর্দে মুজাহিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর, বলিষ্ঠ প্রচারক, দাঈ-ইলাল্লাহ হব। ইসলাম ব্যাপকভাবে স্টাডি করব, আমার ছেলেকেও করতে উদ্বুদ্ধ করব, মেয়েকে উদ্বুদ্ধ করব, স্ত্রীকে করব, ভাইকে করব, বোনকে করব। আমি আমার পরিবার, গোটা সমাজের মধ্যে একটা এনলাইটেড পরিবার হিসাবে, ব্যক্তি হিসাবে উচ্চকিত হয়ে সমাজে আমরা থাকবো ইনশাআল্লাহ। পারবো আমরা? আমাদের আত্মগঠনের জন্য এখন থেকে বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করতে হবে, বেশি বেশি করে করতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে প্রতিযোগিতা করে আদায় করতে হবে, নফল নামাজ পড়তে হবে, নফল রোজা রাখতে হবে, তাসবিহ তাহলিল বাড়াতে হবে। আমাদের যে নফসানিয়ত আছে, আমাদের যে দুনিয়ামুখিতা আছে, আমাদের মধ্যে জাহালতের অপসংস্কৃতির ছোটাফোটা যদি প্রভাব থাকে সেটাকে নিজেরাই অপারেশন করে আমরা নির্মূল করে দেব ইনশাআল্লাহ। আন্দোলন আমাদের কাছে যে সামগ্রিক যোগ্যতা আশা করে এবং জাতি এখন জামাতকে যেভাবে দেখতে চায়, তাদের বিভিন্ন সমস্যার সমাধান, তাদের বিভিন্ন আশয় বিষয়তে, তাদের বিভিন্ন কাজে আমরা যেন তাদের পাশে দাঁড়াই। মানুষের এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন গোটা সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করার মতো যে সামগ্রিক যোগ্যতা সেটা যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।